তাপমাত্রার পারদ যখন নিচে, ঠিক তখন কতটা ছড়ালো ভোটের উষ্ণতা। এমন দিনে ভোটের ট্রেনে আলোচনা করতে চাই ভোটের পৌষ নিয়ে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। শুরুতে দেখে আসবো আজ ভোটের মাঠে কি আলোচনা আছে। তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। টেলিফোনে তিনি জানিয়েছেন, ভোটার তালিকার আইনের 15 অনুচ্ছেদ অনুযায়ী কমিশন চাইলে বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারেন। আমরা কমিশন তার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস এটা সেকশন 15 অফ দ্য ভোটার রেজিস্ট্রেশন অ্যাক্টে কমিশন যে কোনো সময় যে কোনো লোককে ভোটার করতে পারে। তারেক রহমানের হাত ধরেই গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে দেশ। তার রাজস্বিক প্রত্যাবর্তন সেই বার্তায় বহন করে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, জনমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতা বা যে ধোঁয়াশা ছিল, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে তা কেটে গেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা মাননীয় জনগণের প্রত্যাশা। এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। তিনি মার্টিন লুথার কিং এর মতো বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ একটি জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সব ধর্ম এবং দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্নাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোনো কালে কায়েম হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। আজ আমরা আলোচনা করব ভোটের পৌষ নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজকের আলোচনার শিরোনাম আমরা দিয়েছি ভোটের পৌষ। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই যে পৌষের এই সময়ে চলছে, আসলে নির্বাচনের উত্তাপ কেমন দেখছেন এই সময়টাতে? আপনাকে ধন্যবাদ, এবং এখন টেলিভিশনের দর্শকদের ধন্যবাদ। পৌষের সময়ে আমরা দেখেছি আগেও শীতকালে যেন কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমাদের নির্বাচনটা আসে, অথবা আপনি বলতে পারেন যেহেতু অত্যন্ত গরম পড়ে আমাদের এলাকায়, আমরা সাধারণত চয়েস করার সময় শীতটাই চয়েস করি যেন নির্বাচনটা হয়। তো এই অবস্থায় পৌষে এই নির্বাচনের আমেজ সবসময় থাকে, আমরা ছোটোবেলাতেও দেখে আসছি। এখন কিন্তু এই আমেজটা এখনও ঠিক পরিপক্ক হয়ে ওঠেনি, আমি এতটুকু বলবো আর কি। কিন্তু প্রস্তুতি পর্ব চলছে সব লেভেল থেকে, রাজনৈতিক দলগুলো বলেন, নির্বাচন কমিশন বলেন, সরকার বলেন, ইভেন অন্যান্য যারা পর্যবেক্ষক আছে অথবা আদার্স যারা সাধারণ মানুষ আছে, সবার মধ্যেই নির্বাচনের প্রতি একটা প্রত্যাশা আছে, একটা প্রস্তুতি পর্ব চলছে, একটা আগ্রহের জায়গা আছে। কিন্তু আমার কাছে মনে হয় আর কি, মনোনয়ন কমপ্লিট না হলে ঠিক সেভাবে প্রস্তুতিটা, মানে নির্বাচনের প্রস্তুতিটা উৎসবে রূপান্তরিত হচ্ছে না। তো এটা আমার কাছে মনে হয় জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা হয়তো প্রস্তুতিটা উৎসবে রূপান্তরিত হবে। কিন্তু আগের যে নির্বাচন, মানে যেসব নির্বাচন নিয়ে আসলে খুব বেশি বিতর্ক নেই, সেই সব নির্বাচনের সঙ্গে যদি মেলান, তাহলে আসলে পরিপক্কতাটা কোথায় ঘাটতি? আমার কাছে হঠাৎ করে এখন মনে হলো যে আগের নির্বাচনগুলো যেগুলো আমরা গ্রহণযোগ্য মনে করেছি, সেই নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনের
প্রধান পার্থক্য হচ্ছে প্রাতিষ্ঠানিক। এই প্রাতিষ্ঠানিক পার্থক্যটা কি, নির্বাচন কমিশনকে আমরা এই প্রথম থেকে বলে আসছি যে জেস্টার শো করা দরকার ছিল। অনেকে হয়তো দ্বিমত করবেন, নির্বাচন কমিশনও দ্বিমত হয়, যে জেস্টার শো করা মানে সবসময় প্রেজেন্স থাকা। এক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ ছিল বা প্রবলেম ছিল, সেটা হলো নির্বাচন কমিশনকে আমি খুব সামান্যই সাংবাদিকদের ফেস করতে দেখেছি। নির্বাচন কমিশন যদি খুব মানে প্রতিদিন অন্তত একটা সাংবাদিক সম্মেলন করতেন, মানে প্রেস ব্রিফিং করতেন সন্ধ্যায় অফিস আওয়ার শেষের দিকে, তখন তারা জানতে পারতেন আগের দিন তারা কি ঠিক মতো কাজ করেননি বা কতটা ভালো কাজ করেছেন, এটা যেমন একটা রিভিউ হতো, আবার এটা জাতির কাছে কিন্তু প্রতিদিন একটা উন্মাদনা নিয়ে পৌঁছতো। এইটা ওনারা কম করেছেন বিধায় আমার কাছে মনে হচ্ছে ওনাদের জেস্টারটা মানে ওনাদের উপস্থিতিটা জাতির কাছে এতটা মানে সরব হয়ে ওঠেনি যতটা হওয়ার কথা ছিল বা যতটা আগে দেখেছি। আরেকটা বিষয় আপনাকে বলি, যেটা অল্প ভুলেও যাচ্ছিলাম, সেটা হলো গত নির্বাচনগুলোতে সোশ্যাল মিডিয়া ছিল না। এখন এই নির্বাচনে কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। মানুষকে কিন্তু আপনি কোনো কিছু রিচ করার জন্য এখন আর তাকে উপস্থিত করাতে হচ্ছে না, আপনি অটোমেটিক্যালি তাকে রিচ করছেন। যে কারণে উপস্থিত আসলেই নির্বাচনের ব্যাপারে নাগরিকরা কতটা সরব, কতটা এই জেস্চারে অভ্যস্ত হয়েছে অথবা কতটা তারা এটাকে আনন্দমুখর করছে, এটা বোঝার জন্য এখন আমাদের আসলে সোশ্যাল মিডিয়াই একটা অন্যতম মাধ্যম। তা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সকল তথ্য ভার্চুয়ালি কি বেশি ঢুকে যাচ্ছে ভোটার? তারা প্রচুর তথ্য পেয়ে যাচ্ছে। এখন তো তাকে আর ওখানে প্রতিষ্ঠানের সামনে উপস্থিত হতে হয় না। আমাদের তো আগে সবকিছুর জন্য প্রতিষ্ঠানের সামনে আসতে হয়েছে, এখন তো চায়ের সেটা লাগছে না। দোকানে হ্যাঁ, সরগরম। এখন আর ওটা এমনভাবে লাগছে না। চায়ের দোকানে হয়তো 10 মিনিট থাকছে, 20 মিনিট থাকছে, কিন্তু আপনি দেখেন ভার্চুয়ালি কিন্তু মানুষ 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, কেউ যে যখন যতটুকু পারছে থাকছে। তাহলে আপনি তাকে খুঁজে পেতে হলে যেতে হবে ভার্চুয়ালি। তবে আমি আপনাকে বলি, ভার্চুয়ালিও কিন্তু নির্বাচনের প্রস্তুতি উৎসবে রূপান্তরিত হয়নি। এটা কাদা চোরাচুরি চলছে কিছু কিছু জায়গায়। এটা কেন আসলে নিরাপত্তার সংকট বা না, আমার কাছে তা মনে হয় না। নিরাপত্তার সংকট আমি মনে করি না। আমি মনে করি যে এই উন্মাদনাটা আমি পজিটিভ অর্থে বলছি, অথবা এটাকে উৎসবমুখর করতে পারাটা এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়। নির্বাচন কমিশন মানুষকে নির্বাচনের প্রতি অত্যন্ত আগ্রহী করে তুলতে পারে না, এটা তাকে করতে হবে। এটার জন্য প্রধান উপায়ই ছিল আমি মনে করি, কারণ মিডিয়াই কিন্তু নির্বাচন কমিশনকে নাগরিকের কাছে নিয়ে যাওয়ার কথা। কিন্তু গত 1 বছর ধরে আমি যেটা অভাব বা 1.5 বছর ধরে যে অভাবটা ফিল করেছি, মানে নির্বাচন কমিশন মিডিয়াকে ফেস করেছে খুব সামান্যই। যে কারণে নির্বাচন কমিশন কি করছে, কিভাবে এগোচ্ছে, তার রোডম্যাপটা প্রাথমিকভাবে আপডেট হয়নি নাগরিকের কাছে। হয়তো নির্বাচন কমিশন করেছে, কিন্তু নাগরিক এটাতে শুনতে পায় নাই। কিন্তু এর বাইরেও তো আমরা জানছিলাম আসলে বলা হচ্ছিল যে তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে নির্বাচনের যেই উৎসব একটা অবস্থা কিংবা চাঙা ভাব সেটা হয়তো ফিরে আসবে। সেটা কি আসলে কোন পর্যায়ে আসলে যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এখনো তো মাত্র উনি আসলেন, 24 ঘন্টা অলমোস্ট হয়েছে হয়তো। এখন নাগরিকরা ব্যস্ত ওনাকে নিয়েই, যেহেতু উনি 17 বছর পরে দেশে এসেছেন। এবং বাংলাদেশে বা ওয়ার্ল্ডে আমি খুঁজে দেখলাম যে ওয়ার্ল্ডে খুব অল্প কিছু নেতৃত্বে আছেন যারা নির্বাসনে থাকা অবস্থায় মানে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। এবং যারা লড়াই করেছেন এর মধ্যে আমার যতটুকু মনে পড়ে, উনি মানে সময়ের প্রেক্ষিতে যদি আপনি ভাবেন, আমি 19দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বলছি, অলমোস্ট সময়ের প্রেক্ষিতে যদি ভাবেন আপনি, তৃতীয় এরকম সময়টা প্রায় 17 বছর, এটা মানে একজন আছেন উনি 1955 সাল থেকে প্রায় 75 সাল পর্যন্ত লম্বা সময় নির্বাসন ছিলেন। কিন্তু ওনার ব্যাপারটা কি, উনি যদিও এটা 17 বছর মানে সময়ের দিক দিয়ে 2-1 তার উপরেও আছেন, কিন্তু সময় ছাড়াও আপনি দেখবেন সেটা হলো উনি নির্বাসনে থাকা অবস্থায় কর্তৃত্ববাদ ফেসিবাদকে তাড়াতে পেরেছে। মানে যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে উনি লড়াই করছেন, সেই কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু দেশে ফিরে এসেছেন সফলভাবে। এইটা আপনি দেখবেন মানে অনেকটা রেয়ার, আর 2-1 ক্ষেত্রে আছে, কিন্তু এটা রেয়ার। তো এইটা আমি মনে করি মানে ওই কর্তৃত্ববাদকে থাইল্যান্ডে হয়েছে, কিন্তু উনি আসছেন কখন, নতুন অন্য একটা সময়ের প্রেক্ষিতে। কিন্তু জনাব তারেক রহমান যেটা করেছেন সেটা হলো যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে উনি লড়াই করছেন, যে ফেসিবাদের বিরুদ্ধে উনি লড়াই করছেন, সে ফেসিবাদের ইমিডিয়েট পতনে উনি দেশে ফিরে আসছেন। এইটা আসলে জনগণের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করেছে, যে উদ্দীপনাটা আপনার অন্যান্য আনুষ্ঠানিকতাগুলোকেও ছাড়িয়ে গিয়েছে। এখানে মাধ্যমে কি আমরা যে রাজনৈতিক বা গণতান্ত্রিক যে উৎকর্ষতা সেটা আসলে কতটা দেখতে পারি? আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ডেভেলপমেন্ট, অনেক হিউজ ডেভেলপমেন্ট। আসলে গতকালের বক্তব্য যদি আপনি সামান্য রকমের বিশ্লেষণ করেন,
আমি এই কথাটা আপনাকে বলতেই চেয়েছিলাম, সেটা হলো আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল জাংচারের মধ্যে আছি, খুব সংকটকালীন সময় পার করছি। এই সংকটকালীন সময় কিন্তু আমরা নতুনভাবে পার করছি না, আমরা বিভিন্ন সময় পার করেছি। অনেকেই বলছেন, গতকালের বক্তৃতাকে উনি বলছেন স্টেটসম্যানশিপ। আমি এটা ঠিক আছে, এটা মেনে নিই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি স্টেটসম্যানশিপের বাইরে একটা কথা আছে। যেমন উনি অনেকটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, যেমন আমি বলছিলাম ওনার প্যাকেজ আছে, আরও 10-12 দিন আগে আমার অনুমান হয়েছিল যে ওনার প্যাকেজ আছে। তো আই হ্যাভ এ প্ল্যান, এই আই হ্যাভ এ প্ল্যানের যে প্ল্যানের মানে কপি করা না, ওয়ার্ডের কপির চেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, উনি ওটা যেখানে মার্টিন লুথার কিং জুনিয়র যেভাবে বৈষম্যহীন সমাজ তৈরি করার প্রত্যয়টা দেখিয়েছেন, সেই প্রত্যয়টা উনি কিন্তু এই বাক্যটার মাধ্যমে প্রকাশ করেছেন। আরেকটা বিষয় দেখেন, আপনি কিন্তু দেখেন ওইগুলো কি, আপনি দেখেন ধর্মীয় যে বিভেদ, আপনি আমাদের পাহাড়ি মানে সমতল এই যে বিভেদ, শব্দ চয়ন, আমি সব কিছু মিলিয়ে দেখলাম উনি মূলত প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু আমার কাছে যেটা খুব প্রয়োজন মনে হয়েছে, আমি স্টেটসম্যানশিপকেও গুরুত্বপূর্ণ মনে করি, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি উনি যেটাকে প্রায়োরিটি দিয়েছেন, যেটা অনেকে আলোচনা নিয়ে আসছেন না মনে হচ্ছে, সেটা হলো এই যে বিভাজিত বাংলাদেশ, তাকে ঐক্যবদ্ধ করার যে প্রেরণা নাগরিকের মধ্যে প্রথম দিন তুলে ধরতে হবে, এই কাজটার একটা স্ট্রোক উনি কতদিন দিয়েছেন। অর্থাৎ তিনি ঐক্যবদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু এর বাইরেও তো আমরা দেখছি যে যেমন তৃণমূলের যে বিএনপি আছে, সেখানে যেহেতু জোটের একটা খেলা আছে, সেখানে কিন্তু নানা ধরনের ভেদাভেদটা আসলে দেখা যাচ্ছে, এবং কোনো একটি দলের অর্থাৎ বিএনপির বাইরের অন্য কোনো দলকে সমর্থন জানানোর ক্ষেত্রে বিএনপির যারা আছেন তাদের মধ্যে তৃণমূল একটা ভেদাভেদ কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়ে আমি কি মনে করি সেই বিষয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নেব ছোট একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি ভোটের পৌষ নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। স্যার, আবারও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম তারেক রহমান যে ফিরলেন, এবং সেক্ষেত্রে তার আসলে কি কি চ্যালেঞ্জ আছে, এবং এর বাইরেও আমরা জানতে চাই যে তৃণমূলেও নানা ধরনের জটিলতা দেখছি বিএনপির মধ্যে, কি মনে করছেন? আমি আপনাকে বলি কি, একটা হলো অন্তদলীয় কোন্দল, আর হলো আন্তদলীয় কোন্দল। এই দলীয় কোন্দলগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে কমন, এবং আপনি ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু লম্বা সময়ের নির্বাচনী গণতন্ত্র থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এগুলো মারাত্মক আকারে নির্বাচনের সময় খুন খারাপ কিন্তু ব্যাপক হয়। সরি, কিন্তু আমরা এগুলো প্রত্যাশা করি না। এখন এটাকে আপনারা অনেকেই আমরা মনে করছি বা ব্যাখ্যা দিতে চাই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী আছে বা অন্য দলের যখন জোটের প্রার্থী থাকে তখন বিএনপির প্রার্থীরা কেন নির্বাচনে যায়। আসলে 17 বছর ধরে লড়াইটা করেছে, তো এখন এই নির্বাচনের একটা সুযোগ আসছে। সবাই তো চায় যে 17 বছরের কন্ট্রিবিউশন, 17 বছরের রিকগনিশন পেতে। এটার জন্য কিন্তু জোটে যাওয়ার কারণে কিছুটা অনেক ত্যাগী নেতাকর্মীদেরও কষ্ট মানে রিকগনাইজ করা যায়নি, এটা সত্য কথা। তো তার ফলে অনেক সময় চরম কষ্ট থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে যায়, আবার কেউ তার ভিন্ন অবস্থানটা দেখায়। কিন্তু আপনি যেটা বললেন এটা হলো কি, আমি এটাকে কখনোভাবেই মনে করি না এটা বিভেদ, আমি এটাকে মনে করি প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এবার বিদ্রোহী প্রার্থী কেমন হতে পারে আসলে? আমার কাছে মনে হচ্ছে কি, এইবার বিদ্রোহী যেহেতু জনাব তারেক রহমান দেশে ফিরে এসেছেন, আমার কাছে কেন বিএনপির কথা যদি আপনি বলেন, আমার কাছে মনে হচ্ছে বিএনপিতে এবার বিদ্রোহী প্রার্থী খুব নগণ্য হবে, খুব সামান্য হবে, অল্প কিছু হতে পারে, এবং যারাই হবে তারা সঠিক কাজ করবে না। হ্যাঁ, ওনাদের অনেকেরই কন্ট্রিবিউশন আছে, ব্যাপক কন্ট্রিবিউশন, এটা অন্যভাবে অ্যাকনলেজ করা যায়, এবং আমার মনে হচ্ছে বিএনপি দল হিসাবে এটা করবেনই। কিন্তু তারা মানে এটা যে শুধুমাত্র সংসদ সদস্য হওয়ার জন্যই তো কেউ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেনি, কর্তৃত্ববাদের বিরুদ্ধে, এই কথাটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। এগুলো মানে তাদেরকে বসানো কিংবা ম্যানেজের যে বিষয়গুলো, সেগুলোকে আসলে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ আমি মনে করি না এটা মানে বসানো কোনো চ্যালেঞ্জ। কিন্তু এটা যেহেতু দলীয় নির্দেশনা, আমার কাছে মনে হচ্ছে কি দলের নির্দেশনা উপেক্ষা যারা করছেন তার জন্য তো তার দায় হচ্ছে, তার কেরিয়ারের ক্ষতি হচ্ছে। সুতরাং এটা আবার দল কাউন্সিলিং করবে কেন? দল তো আরেকবার কাউন্সিলিং করতে পারে না। দল তো বলেই দিয়েছে যে আমার প্রার্থী উমুকে, এটা জোটের প্রার্থী, এটা আমার দলের প্রার্থী। তো সেক্ষেত্রে দলের সিদ্ধান্তটাকে চূড়ান্ত হিসাবে মেনে নেওয়াই দলের নেতাকর্মীর প্রধান কাজ। দ্বিতীয় কাজ হলো তার ব্যক্তিগত অর্জনকে গুরুত্ব দেওয়া। কিন্তু দল, আমার কাছে মনে হয় কি, দল তো একসাথে 300 আসনে 900 লোককে প্রার্থী দিতে পারবে না। আপনি যত চেষ্টাই করেন, জোটের প্রার্থী যদি এই 20 জন বা 25 জনকে প্রার্থী নাও করে, তাতেও কিন্তু খুব কমানো যাবে না সবসময়। কারণ প্রত্যেকটা আসনে বিএনপির 9 থেকে 10 জন প্রার্থী আছে, তো 10 জনকে প্রার্থী করা যাবে না, একজনকে করতে হবে। তো বাকি 9 জনকে মনে করতে হবে দলের স্বার্থে সব কিছু দল বিবেচনা করে তাকে করেছে। এখন এই অবস্থায় এটা হয়তো আপাতত চ্যালেঞ্জ মনে হবে। আমার কাছে কেন জানি মনে হয় নির্বাচনের দিনের মানে নির্বাচনের যে দিন, তার হয়তো অল্প কিছু দিন আগেও হলেও
অনেকেই যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নাম লিখাবেন তারা প্রার্থিতা ক্যান্সেল করবেন। আরেকটা বিষয় আমরা যেমন দেখছি যে নানা ধরনের গুঞ্জন আছে যে এনসিপি আসলে জামাতের যে জোট সেই জোটের দিকে আসলে যাচ্ছে। আপনিও কি সেটা দেখেন, কিংবা এনসিপির রাজনীতির জন্য সেটা কতটা পরিপক্ক কিংবা কতটা ভালো আসলে? আমি যেভাবে ব্যাখ্যা করছি বেশ কয়েকদিন ধরে চিন্তা করছিলাম, এর মধ্যে তো আমরা আলোচনা করেছি এনসিপি এবি পার্টির আলোচনা করেছি, এনসিপি আরও কয়েকটা গ্রুপের সাথে দলের সাথে তাদের এক ধরনের জোট বাঁধার পরিকল্পনা ছিল এবং আলাপ আলোচনা ছিল, সামনে এসছে। এই নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি। আমার কাছে কেন যেন মনে হয় জানেন, একটা নতুন পার্টির জন্য কোনো জোটে যাওয়া তার লক্ষ্য বা উদ্দেশ্যকে স্যাক্রিফাইস করা নয়, প্রশ্নই আসে না। আপনি দেখেন জামাত ইসলামও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জোটে গিয়েছে, কিন্তু তার অবস্থা দেখেন তার মতো কিন্তু সে একরকমভাবে আছে। তো এইটা আমরা সবসময় মনে করি কি, আমরা যেটা ভাবি যে আমরা কেউ জোটে গেলেই বোধহয় তার স্বকীয়তা হারালো, এইটা একটা ভুল মেসেজ, এটা ভুল বার্তা। এখন সে যদি এবি পার্টিতে গিয়ে মনে হয় তার ভবিষ্যৎ ভালো হবে, সেটা সে করতে পারে। কিন্তু আমার কাছে কেন মনে হয় জানেন, আমি যে বার্তাটা দিতে চাই এনসিপিকে, যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতার কাছাকাছি থাকার প্রয়োজন আছে নতুন পার্টিটার। কারণ সে যদি 2টা 5টা 10টা 20টা, আমি জানি না 50টা 100টা, সে যতগুলো কনস্টিটিউয়েন্সি পাবে এটা তার শক্তি তৈরি করবে। মানে ক্ষমতার কাছাকাছি বলতে কি? ক্ষমতার কাছে মানে আমি অন্যায়ভাবে বলি নাই, আমি বলছি এমন জোটেই তার যাওয়া দরকার যে জোটে গেলে সে এইবারই ক্ষমতার অংশ হতে পারে। এই অংশটা আমি নেগেটিভ করতে বলি নাই, আমি পজিটিভ করতে বলছি। সেটা হলো রাজনৈতিক দলটাকে তো যত বেশি আপনি মাঠে থাকবেন তত তার মানে কষ্ট বেড়ে যায় নেতাকর্মীদের। ক্ষমতার কাছাকাছি থাকলে কিছুটা তার বেনিফিট হয়, বেনিফিটটা আমি পজিটিভ করতে বলছি। কিন্তু জামাতের সঙ্গে দেখলাম যে 8টা যে ইসলামিক দল সেগুলো একীভূত হলো, এবং এনসিপি যদি এই জোটভুক্ত হয় তাহলে কি বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে আগামী নির্বাচনে? আমার কাছে মনে হচ্ছে কেউ কারোর জন্য চ্যালেঞ্জ না, প্রত্যেককেই নতুন করে নাগরিকের কাছে উপস্থিত হতে হবে। আপনাকে সেই প্রসঙ্গটাই আসতে চেয়েছিলাম। আগামী নির্বাচন আপনি দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কয়েকবার বলেছেন আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি নিজেও মনে করি যে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আগামী নির্বাচনে ভোটারকে প্রিডিক্ট করা অনেক কঠিন কাজ। কয়েকটা সার্ভে দিয়ে ভোটারকে প্রিডিক্ট করতে পারবেন না। ওই নির্বাচনে কে জিতবে কে হারবে এটা আমরা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো বিএনপিকে এগিয়ে রাখি, কিন্তু আগামী নির্বাচনে জিততে হলে নতুন প্রত্যয় নিয়ে আসতে হবে। এবং আজকে আপনি যত ধরনের প্রত্যয় ঘোষণা করেন, যত প্রতিশ্রুতি ঘোষণা করেন, আপনি 35% মানুষের কাছে কিন্তু সেই প্রতিশ্রুতির মূল্য খুব কম। মানুষ কিন্তু 54 বছর ধরে প্রচুর প্রতিশ্রুতি দেখে আসছে, প্রত্যেকটা নির্বাচন কিন্তু প্রতিশ্রুতি। এখন নাগরিকরা, বিশেষ করে 35% তরুণ নাগরিকরা, তারা চায় প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করবেন, কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন, আসলে এটা ম্যাটেরিয়ালাইজ হবে কিনা। অর্থাৎ আগামী নির্বাচনটা আপনি একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। মাহবুবুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোটের পোষ নিয়ে কি ভাবছেন তারা। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, আপনার মাধ্যমে জানতে চাই যে যেহেতু পৌষ মাস চলছে আর বলা যায় যে 49 বা 48 দিন পরে ভোট, সেক্ষেত্রে এখন যারা ভোটার আছেন তাদের মধ্যে কতটা উত্তাপ ছড়াচ্ছে আগামীর ভোট নিয়ে? সাকিব, বরগুনা 1 আসন থেকে স্বাগত আপনাকে। 6 ঋতুর দেশে পৌষের যে শীতল হাওয়া সেটি কিন্তু বইছে, এবং রাজনীতিতেও কিন্তু বইছে ভোটের যে পৌষ সেটি বইছে, এবং প্রার্থীরাও সেই উপলক্ষে দৌড়ঝাঁপ করছে, এবং ভোটাররাও কিন্তু করছে তারা কাকে ভোট দিবেন সেই হিসাব কিন্তু তারাও করছে। তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, অ্যাডভোকেট নুরুল আমিন, এবং আরেকজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি, তিনি মাওলানা শাকুর। দুজনকেই ভোটের ট্রেনে স্বাগত। আমরা শুরুতেই বিএনপির যিনি সিনিয়র নেতা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো, তার কাছে জানতে চাইব মূলত আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, এবং বরগুনা একটি অবহেলিত জেলা, এবং বিভিন্ন সময় এর আগেও আমরা দেখেছি যে সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যে অনিয়মের চিত্র আমরা দেখতে পেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনারা নির্বাচিত হলে এই দিকটা আপনারা কেমনভাবে, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তার সাথে আপনারা এখন টিভির সকলকে ধন্যবাদ, সারা দেশের সকল শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। নির্বাচন তফসিল হিসেবে ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমাদের
আমাদের দলের প্রাণপ্রিয় নেতা, তিনি গত 25 তারিখ গতকালকেই তিনি বাংলাদেশে আসছেন। আপনারা দেখছেন যে তার যে সবচেয়ে বড় মেসেজ ছিল সবার আগে বাংলাদেশ, ঠিক সেইটার আমরা নিয়েই আমরা বরগুনা একটা অবহেলিত অঞ্চল, এটা আপনি যেমনি বলেছেন আমরাও সেইটাই বলি। তবে যেটুকু অবহেলিত তার চেয়ে বেশি অবহেলিত গত ফ্যাসিস্ট সরকারের সময়। এই সময় ওই সময় যে এমপি ছিলেন তিনি আসলে তার লোকজন তার দিয়ে তার নিজের শুধু ব্যক্তিগত সুবিধাটাই তিনি দেখেছেন, কেন এই অবহেলিত দেখেননি। তো আমরা আমাদের দল যদি ক্ষমতা আসতে পারে, এখানে যদি এমপি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, আমরা এই যোগাযোগ ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তার পাশাপাশি এই যে একটি যে যোগাযোগ ব্যবস্থা যে করতে গিয়ে যে দুর্নীতি বা যেখানে এটা আমাদের একদম জিরো টলারেন্স, এটা আমাদের নেতারই কথা, সাথে সাথে আমাদের সকলে একই কথা যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেটা করা যায় সেটা করব। পাশাপাশি আমরা এই যে আপনার যে আমাদের এখানে পর্যটন যেটা আছে সেইটার ব্যাপারে আমরা একটা উদ্যোগ নেব, বিশেষ করে জাহাজ শিল্প ভাঙা সে থেকে শুরু করে এখানে যাতে ইন্ডাস্ট্রি হতে পারে, মানুষের কর্মসংস্থান হতে পারে, সেই ব্যাপারে আমাদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, যিনি তার কাছে জানতে চাইব বরগুনায় আসলে মাদকের একটি অভয়ারণ্য বলা হয় অনেকের ক্ষেত্রে, এবং আমরাও দেখেছি কাজ করতে গিয়ে এইটি আসলে মূলত আপনাদের দল যখন নির্বাচিত হবে আপনারা এই বিষয়ে কি কি পদক্ষেপ নেবেন বলে আপনি আশা? ধন্যবাদ এখন টিভির জেলা প্রতিনিধি সুজন আকনকে এবং দেশবাসী, বরগুনা জেলাবাসী সবাইকে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলে মাদক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে যা নিষেধ করেছেন তার ভিতরে মাদক একটি অন্যতম। আমরা প্রথমত আমরা নির্বাচিত হলে আমরা মানুষকে জানাবো যে মাদকের যে কুফল রয়েছে, মেধাশূন্য হয়ে যায় একটা মাদক, মদ পান করলে আস্তে 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 সে তার আসল সেন্স থাকে না। এমনকি এভাবেও দেখা গেছে যে মদ পান করার কারণে সে আপন মায়ের সাথেও জেনা করতে সে ইতস্তবোধ করে না, কারণ তার ওই মুহূর্তে সেন্সটাই থাকে না। এই জন্য আমরা প্রত্যেকটা মসজিদ, মহল্লায়, স্কুল, কলেজ, মাদ্রাসায় আমরা ক্যাম্পেইনের মাধ্যমে মাদকের কুফলটা তুলে ধরব। সাথে সাথে আইনগতভাবেও আমরা শক্ত পদক্ষেপ নেব, কারণ ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ ইসলামী আন্দোলন রাজনীতি করে থাকে। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা থেকে আমাদের যে মনোনীত প্রার্থী দিয়েছেন, যিনি পীর সাহেব কেওড়াবুনিয়া, তার বাবা এই আসন থেকেই 4 বার নির্বাচন করেছেন, উনিও 18 সালে নির্বাচন করেছেন। আমরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছি, এমনকি 1991 সালে আমাদের বেসরকারি ডিক্লেয়ারও হয়েছিল। এবছর ইনশাআল্লাহ ভোটের মাসে, এই ভোটের পৌষে আপনাকে আবার অভিনন্দন জানাই যে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আশা করছি আমরা নির্বাচিত হলে ইসলামী অনুশাসনে ইনশাআল্লাহ আমরা দেশের সাথে সংমিশ্রণ করে আমরা এই বরগুনাকে সুন্দর করে রেলে সাজাতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরেকটি বিষয়ে আমরা মূলত বিএনপির যিনি সিনিয়র নেতা রয়েছেন তার কাছে জানতে চাইব, মূলত বিএনপি একটু সংক্ষেপে বলবেন, মূলত বিএনপি নির্বাচিত হলে আপনারা কেমন এই ভোটারদের কাছে আপনারা তো যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আপনি জানেন যে মানুষ, আগে বলেছি আমি, যে মানুষ ভোটের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। বিএনপি একটি সর্ববৃহৎ দল এবং বিএনপি মানুষের দল, জনগণের তৃণমূল পর্যায়ে আমাদের লোকজন, আমাদের সমর্থন রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এখানে জনাব নজরুল ইসলাম মোল্লাকে আমাদের বরগুনা 1 আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে, দল থেকে আনুষ্ঠানিকভাবে তাকে দেওয়া হয়েছে। আমরা সেই নির্বাচনের তফসিলের শুরু থেকেই আমরা কাজ করছি, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, আমরা আশাবাদী। কারণ বরগুনায় অতীতেও যে সমস্ত প্রার্থীরা হয়েছে, বিশেষ করে শম্ভুর সাথে যারা হয়েছে, দেলোয়ার সাহেব বা টুকু, তারা কিন্তু স্বতন্ত্র হয়েছে, তবে সেই ভোট কিন্তু ছিল আমাদের ভোট, কারণ তখনকার আমরা নির্বাচন করিনি, আমাদের লোকজনই। হ্যাঁ, আরেকটু বিষয় একটু কথা বলবো, আপনারা কেমন আশাবাদী? জি ধন্যবাদ। আসলে স্বাধীনতার পর থেকে এখানে যতবার নির্বাচিত হয়েছে আর আমরা যতবার নির্বাচন করেছি, আমাদের সেকেন্ড পজিশন কিন্তু আমাদেরই ছিল এবং তুমুল হাড্ডাহাড্ডি লড়াই না, 91 এবং 96-তে বলতে গেলে আমরা বিজয়ী হয়েছিলাম। তো আমরা বর্তমান যে প্রেক্ষাপট এবং দেশের যে অবস্থা এই 24শে আগস্টের পরে, তাতে আমরা আশাবাদী ইনশাল্লাহ এখানে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা হারাতে পারবো। বিএনপি কখনোই এখানে তৃতীয় স্থানের উপরে যায়নি, এজন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করছি 12 তারিখে আমাদের বিজয় মিছিল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের দুজনকে। ভোটের ট্রেনে যুক্ত ছিলাম বরগুনা 1 আসন থেকে, এবং এখনও প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু দৌড়ঝাঁপ করছেন এবং ভোটারদের কাছেও যাচ্ছেন, এবং এই যারা নেতাকর্মী রয়েছে তারাও বলছেন যে তারা দুই পক্ষই আসলে আশাবাদী তারা এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন। তো বরগুনা 1 আসন থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ নাজমুস সাকিব। সুজন আকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা আজকে আলোচনা করছিলাম ভোটের পৌষ নিয়ে। আজকে মূলত যে আলোচনা হলো সেখানে কিন্তু অতিথি যারাই ছিলেন তারা কিন্তু বলছিলেন যে নির্বাচন নিয়ে আসলে নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এবং নিরাপত্তা ঘাটতি সহ নানা বিষয় আসলে সামনে আসে। তবে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠুভাবে হয় তার জন্য অন্তর্বর্তী সরকারের যেমন প্রচেষ্টা করতে হবে, তার পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করতে হবে নির্বাচন কমিশনকে, সেই প্রত্যাশা কিন্তু রাখছিলেন আজকের অতিথিরা। আজকের মতো আমরা ভোটের ট্রেন্ড শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।